সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে ডব্লিউবিএসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি এবং আপার প্রাইমারির ম্যাথের পর্ব। এই ম্যাথের পর্বে আজকে দ্বিতীয় পর্ব। আজকে আমরা আলোচনা করব গসাগু এবং লসাগু নিয়ে। গসাগু এবং লসাগুর সমস্যাগুলিতে যাওয়ার আগে আমরা বেসিক সম্পূর্ণ চ্যাপ্টারের উপরে যে বেসিক অংশটা, যে অংশগুলো আমরা করাবো সেইগুলো নিয়ে একটু আলোচনা করে নেব, যাতে করে আমাদের অঙ্কতে গেলে কোনোভাবে অসুবিধে না হয়। তো এখানে আমরা যে জিনিসগুলো করাবো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো বেসিক যে জিনিসগুলো জানতে হবে গসাগু লসাগু চ্যাপ্টার জানতে গেলে সম্পূর্ণরূপে, সেই জিনিসগুলো আমরা প্রাথমিকভাবে আলোচনা করব। তো তার আগে যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো যে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এই ধরনের ভিডিও আসতেই থাকবে। শুরু করা যাক আজকের পর্ব। তো আজকের পর্বের প্রথম অংশে যেটা আমরা আলোচনা করব গসাগু এবং লসাগু। তার গসাগু অংশটাতে যেগুলো আলোচনা করব যে গুণনীয়ক বা উৎপাদক কি, সাধারণ গুণনীয়ক কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মিশ্র রাশির গসাগু নির্ণয়, ভগ্নাংশের গুণনীয়ক, ভগ্নাংশের গসাগু এবং দশমিক ভগ্নাংশের গসাগু। অনুভাবে লসাগুর ক্ষেত্রে গুণিতক সম্পর্কে ধারণা, সাধারণ গুণিতক সম্পর্কে ধারণা, লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু সম্পর্কে ধারণা, মিশ্র রাশির লসাগু কেমন হয়, ভগ্নাংশের গুণিতক কেমন হয়, ভগ্নাংশের লসাগু কেমন হবে, দশমিক ভগ্নাংশের লসাগু কেমন হবে। এছাড়াও কিছু অনুপাত সংক্রান্ত সমস্যা আছে, কিছু বাস্তব সমস্যা আছে যেগুলো কিন্তু গসাগু লসাগুর মধ্যে আমরা আলোচনা করব। তো তাহলে বুঝতে পারছো যে এই চ্যাপ্টারের কি জিনিসগুলো আমাদের জানার দরকার, বেসিক জিনিসগুলো। তো প্রাথমিকভাবে যেটা আমরা আলোচনা করে শুরু করবো সেটা হচ্ছে গুণনীয়ক। গুণনীয়কটা কি? এই গসাগু আর লসাগু তোমরা সবাই জানো, গসাগুর পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এবং লসাগুর পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। প্রথমটা গরিষ্ঠ, তারপরটা লঘিষ্ঠ, এবং দুটোর ক্ষেত্রেই সাধারণ আছে, এবং প্রথমটার ক্ষেত্রে গুণনীয়ক এবং দ্বিতীয়টার ক্ষেত্রে গুণিতক। এই গুণনীয়ক আর গুণিতক সম্পর্কে আমাদের জানতে হবে। তো প্রাথমিকভাবে আমরা গসাগু সম্পর্কে যেহেতু আলোচনা করছি, এখানে গুণনীয়ক বা উৎপাদক নিয়ে বলবো যে কোনো একটি সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলা হয়। যেমন ধরো একটি সংখ্যা যদি আমি বলি 15, সেক্ষেত্রে 5, 3, 1, 15 এগুলো সবই কিন্তু ওই 15-র উৎপাদক। তো সেক্ষেত্রে ওই উৎপাদক আমরা এইভাবেই বের করব যে সংখ্যাটার উৎপাদক যেগুলো হবে সেগুলো দ্বারা সংখ্যাটিকে সম্পূর্ণরূপে ভাগ করা যাবে। তো যে কোনো সংখ্যার এক্ষেত্রে যে কোনো সংখ্যার ক্ষেত্রে গুণনীয়কের সংখ্যা একটা নির্দিষ্ট থাকে। এইবারে চলে আসি সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক কি। সাধারণ উৎপাদক যেটা দ্বিতীয় নম্বরে যেটা আমরা আলোচনা করব, সাধারণ উৎপাদক। এই প্রথমে আমরা গুণনীয়ক নিয়ে আলোচনা করেছি, তারপরে সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক নিয়ে আলোচনা করব। তো সাধারণ গুণনীয়ক কি? যেই গুণনীয়কগুলোর মধ্যে অসংখ্য আমরা একাধিক সংখ্যা গুণনীয়ক বের করব, তাদের মধ্যে যেটা কমন থাকবে, সাধারণ থাকবে, সেটাই হচ্ছে সাধারণ গুণনীয়ক। যেমন আমি এখানে বলতে পারি যে কোনো একটি সংখ্যা যদি নেই এমন যে একটা 39-এর ক্ষেত্রে এটা কি হচ্ছে 13-3, তাহলে 1, 3, 13 এটা আমরা নিতে পারি। তো এটা নিয়ে আমরা এটার উৎপাদক বের করলাম। 51-র ক্ষেত্রে যদি আমি উৎপাদক বের করি 1, 3, 17। অনুরূপভাবে আমরা যদি 93 ব্যবহার করি, সেটার ক্ষেত্রে আমরা উৎপাদক করি 1, 3, 31। তো এইরকমভাবে এখানে আমরা দেখব কি 39, 51 এবং 93 এদের মধ্যে
এই যে বিভিন্ন ধরনের উৎপাদকগুলো পেয়েছি, এগুলো সবই কিন্তু এর উৎপাদক। এই 3, 13, 3, 17, 3, 31 এক তো সবার ক্ষেত্রে আছে, ওটা থাকা না থাকা সমান, ওটার ক্ষেত্রে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ নয়। বাকি যেগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু এগুলো সব আলাদা। এই কমন যেটা হচ্ছে সেটা হচ্ছে 3টেতেই 3 আছে, তার 3টা হচ্ছে এর সাধারণ উৎপাদক। তো এটা এইভাবেই আমরা সাধারণ উৎপাদক বের করে থাকি, যেটাকে ইংলিশে বলে কমন ফ্যাক্টর। এরপরে আসি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা উৎপাদক। তো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা উৎপাদক কি? এইবারে যে উৎপাদকগুলো, এই যে সাধারণ উৎপাদকগুলোর মধ্যে যেটা আমরা ম্যাক্সিমাম যে সাধারণ উৎপাদকটা পাবো সেটাকে বলবো আমরা গরিষ্ঠ সাধারণ উৎপাদক। যেটা আমরা এভাবে বলতে পারি যে কয়েকটি সংখ্যার সাধারণ গুণনীয়কগুলির মধ্যে যেটি গরিষ্ঠ বা সবচেয়ে বড় তাকে বলবো আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। এভাবেই গসাগু নির্ণয় হবে। যেমন আমি দুটো সংখ্যা ধরলাম 20 আর 28। 20-র ক্ষেত্রে আমরা 4 5 20, এটাকে আরও ছোট হিসেবে ভাঙতে পারি। আর 28-এর ক্ষেত্রে 7 4 28। তো এটা দুটোর ক্ষেত্রে কিন্তু কমন কোনটা আছে না, এর উৎপাদক এইগুলো। এবার সাধারণ উৎপাদক হচ্ছে এইগুলো, তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 4। তাহলে এটাকে এই দুটোর সাধারণ উৎপাদক বা গসাগু হচ্ছে 4। তাহলে আশা করি বুঝতে পারলে যে এমনি সাধারণ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা গসাগু কিন্তু এভাবেই নির্ণয় করব। এটা কিন্তু সংখ্যার ক্ষেত্রে বলেছি। এরপরে কিন্তু বিভিন্ন স্টেপ আসবে। আমি যখন একক ব্যবহার করব, তখন যখন ভগ্নাংশ ব্যবহার করব, যখন দশমিক ভগ্নাংশ ব্যবহার করব, তখন কিন্তু এই যে সাধারণ উৎপাদক বা এখানে গসাগুগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের আসবে। এরপরে আমরা চলে যাচ্ছি কি, যে মিশ্র রাশির গসাগু। মিশ্র রাশির গসাগুর ক্ষেত্রে আমরা বেশ কিছু জিনিস এগুলো আমাদের ফলো করতে হয়। 2 বা ততোধিক মিশ্র রাশির গসাগু নির্ণয় করতে গেলে রাশিগুলি সমজাতীয় এবং এক জাতীয় এককে পরিণত করতে, এর একক যেটা থাকবে সেটা কিন্তু এক জাতীয় হতে হবে। যেমন কি আমি 3টে সংখ্যা নিলাম, 2 3 4, এইভাবে 3টে সংখ্যা নিলাম। এই 3টে সংখ্যার মধ্যে যদি আমি গসাগু নির্ণয় করি সেক্ষেত্রে এক রকমের পাবো। এটার ক্ষেত্রে কিন্তু কোনো একক নেই। যদি এখানে একটাকে কিলোমিটার, একটাকে সেন্টিমিটার করি বা একটাকে মিটার করি, তাহলে কিন্তু 3টে সংখ্যা, একটাকে ধরলাম 1 কিলোমিটার 1 কিমি, আর একটাকে ধরলাম 2 মিটার, আর একটাকে ধরলাম 3 সেন্টিমিটার। তো এই যে 3টের, এটার একক ভিন্ন ভিন্ন একক থাকার ফলে এটাকে আমরা কিন্তু সাধারণভাবে এর উৎপাদক বের করতে পারবো না। এটাকে কিন্তু একই এককে নিয়ে যেতে হবে, হয় সেটাকে কিলোমিটারে, না হলে মিটারে, না হলে সেন্টিমিটারে নিয়ে গিয়ে সেখান থেকে আমরা এর উৎপাদক বের করে নিতে পারবো। অনুভাবে টাকা পয়সা যদি আলাদা থাকে সেক্ষেত্রেও আমরা ঘন্টা, মিনিট, সেকেন্ড যদি আলাদা থাকে সেক্ষেত্রেও আমরা সব সময় একই এককে, হয় সব সেকেন্ডে, না হলে সব মিনিটে, না হলে সব ঘন্টায় পরিণত করি, সেখান থেকে আমরা গসাগু বের করব। তো ওই একই রকমভাবে লসাগুর ক্ষেত্রেও তাই। তো তাহলে এইভাবে আমরা যদি মিশ্র রাশি থাকে সেক্ষেত্রে এইভাবে আমরা বের করতে পারি। তো প্রথমে আমরা ওই এককটাকে পরিবর্তন করব, একই একক এক জাতীয় এককে পরিণত করব। তারপরে যেটা স্বাভাবিক নিয়ম, যেটা সংখ্যার গসাগু যেমন হয় তেমনটি গসাগু হবে, এবং প্রদত্ত রাশিগুলি যে এককে পরিণত হবে সেই এককটাই হবে এই গসাগুর একক। এবং প্রয়োজন মতো গসাগুতে মিশ্র রাশির এককে পরিণত করা যেতে পারে। পরে আমরা চেঞ্জ করে নিতে পারি, যে প্রথমে আমরা গসাগু করলাম, সেটাকে ওই যে এককে পরিণত করা হয়েছিল সেই একক দিলাম, এবং তারপরে প্রত্যেকটাকে আলাদা আলাদা এককে কোনটা বড় যেটা হবে বড়, সেখানে আমি বড় এককে কনভার্ট করতে পারি বড় সংখ্যাটাকে। তো ছোট এককে কনভার্ট আলাদা আলাদা এককে নিয়ে যেতে পারি পরে। কিন্তু ওই যে গসাগু করার সময়টা, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রাথমিক অবস্থানে একই এককে কনভার্ট করতে হবে সবগুলো। এটার ক্ষেত্রে যে সবগুলোকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করব, তারপরে যেটা আমরা গসাগু পাবো সেটা সেন্টিমিটারে আসবে, তারপরে সেটাকে আমরা কিলোমিটার কিংবা মিলিমিটারে, কিলোমিটার কিংবা মিটার বা সেন্টিমিটারে কনভার্ট করতে পারি, সেটা ইচ্ছা খুশি মতো বা যেটা চেয়েছে তার উপরে। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। মিশ্র রাশির গসাগুর ক্ষেত্রে কিন্তু এরকমভাবেই হবে।
অনুভাবে লসাগুর ক্ষেত্রেও তাই। ভগ্নাংশের গুণনীয়কের ক্ষেত্রে যেটা হবে যে লঘিষ্ঠ আকারে ভগ্নাংশ, সর্বপ্রথমে আমরা কি করব, ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে পরিণত করব এবং এই সূত্র প্রয়োগ করে তার আমরা গুণনীয়ক বের করব। ভগ্নাংশের গসাগু সর্বদাই ভগ্নাংশ হবে। এই ক্ষেত্রে আমাদের এটা মাথায় রাখতে হবে। তো এই ক্ষেত্রে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে কোনো ভগ্নাংশের গসাগু সমান সবসময় কি হবে, গসাগু আর লসাগুর ক্ষেত্রে হবে কি, যেটা ওপরের যে অংশগুলো থাকবে তার লব যেগুলো থাকবে, আমি একাধিক ভগ্নাংশের গসাগু বের করব, তাহলে সেক্ষেত্রে ওপরের যেগুলো থাকবে, যেগুলো লব, প্রত্যেকটা লবের ক্ষেত্রে আমরা গসাগু করব, যেটা আমরা বের করতে চাইছি, এবং হরের ক্ষেত্রে তার ঠিক বিপরীতটা, মানে হরের ক্ষেত্রে গসাগু হতে ভগ্নাংশের গসাগু সমান লবের গসাগু বাই হরের লসাগু। তো এইরকম ভাবে আমাদের এই সূত্রটা আশা করি সবাই জানো, তবু আরেকবার আমরা রিপিট করছি। যেমন আমি ভগ্নাংশ নিলাম 2-এর 3, 3-এর 4, 4-এর 5, এরকম তিনটে আমরা নিলাম। তো প্রাথমিক অবস্থানে এটার গসাগু যদি আমি 3টের গসাগু বের করতে চাই, তাহলে ওপরের 3টের আমরা গসাগু বের করব আর নিচের 3টের লসাগু বের করব। সেক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে যদি করি, এটার গসাগু তাহলে আসবে, উপরের 3টে যদি গসাগু বের করি 1 হবে গসাগু, আর নিচের 3টের গসাগু যদি বের করি তাহলে এই লসাগু যদি নেই, তাহলে এই 3টের লসাগু নিলে এই 3টের গুণিতক হবে 4-5-এ 20, 20-3-এ 60, 1-এর 60, এইটা হচ্ছে এর গসাগু। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে গসাগু নির্ণয় করা যায়। এটা ভগ্নাংশের গসাগু। এরপরে আসি যে দশমিক ভগ্নাংশের গসাগু আমরা কিভাবে নির্ণয় করব। কোনো দশমিক ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে গেলে প্রথমে আমরা দশমিক ভগ্নাংশগুলিকে সামান্য ভগ্নাংশে কনভার্ট করব, তারপর এমনি ভগ্নাংশের গসাগুর যে নিয়ম, সেই নিয়মে আমরা গসাগু করব। এটা সিম্পল নিয়ম। প্রথমে কি করব, আমরা যে দশমিককে আমরা ভগ্নাংশে কনভার্ট করতে সবাই জানি কিভাবে করতে হয়, তো সেখান থেকে আমরা ভগ্নাংশে নিয়ে যাব, অনুরূপভাবে ভগ্নাংশ থেকে গসাগুতে নিয়ে যাব। তো অনুরূপভাবে আমরা এলসিএম বা লিস্ট কমন মাল্টিপল এর ক্ষেত্রে, যেটা লসাগুর ক্ষেত্রে আমরা ওই একই জিনিস, প্রথমে জানবো গুণিতক, তারপরে সাধারণ গুণিতক, তারপরে লসাগু, তারপরে মিশ্র রাশির লসাগু, তারপরে ভগ্নাংশের গুণিতক, তারপরে ভগ্নাংশের লসাগু, তারপরে দশমিক ভগ্নাংশের লসাগু। তো গুণিতক কি? গুণিতক হচ্ছে যেরকম একটা সংখ্যা, ধরো 5-এর আমরা গুণিতক বের করব। 5-এর গুণিতক, 5কে 2 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করব, যে গুণ করে যে গুণফলগুলো পাবো সেগুলো হচ্ছে 5-এর গুণিতক। তো কোনো একটি সংখ্যা দ্বারা যে সকল সংখ্যা সম্পূর্ণরূপে বিভাজ্য, সেই সংখ্যাগুলোকে ওই নির্দিষ্ট সংখ্যার গুণিতক বলা হয়। যেমন একটা সংখ্যা আমি যদি ধরে নিই 5, যেটা ধরলাম, 5 যদি 5, 10, 15, 20, 25 এই সমস্ত সংখ্যা 5 দ্বারা বিভাজ্য, অতএব আমরা এই 10, 15, 20, 25 সবগুলোকেই আমি 5-এর গুণিতক হিসেবে ধরতে পারি। এটাই বলতে চেয়েছে। এবারে সাধারণ গুণিতক, এবারে কতগুলো একাধিক রাশির আমরা গুণিতক বের করব। তাদের মধ্যে যেটা কমন, যেটা আমরা গসাগুর ক্ষেত্রে করেছিলাম, সেটা গুণনীয়কের ক্ষেত্রে করেছিলাম, মানে উৎপাদক বের করেছিলাম, এটাকে গুণিতক বের করব। যেমন 5 আর 10 দুটো সংখ্যা ধরলাম, 5-এর গুণিতকগুলো কি কি? 5, 10, 15, 20 এই ধরনের। আবার যদি 10-এর গুণিতক নেই, সেখানে 10, 20, 30,
40 এই ধরনের সংখ্যা। এইবারে এটাকে আমরা এদের কমন কোনগুলো আছে এইগুলো হচ্ছে এদের গুণিতক। এইবারে দ্বিতীয় ক্ষেত্রে বলেছি কি সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক মানে দুটোর ক্ষেত্রে কমন থাকবে, এটার ক্ষেত্রে এটা কমন, মানে 10 কমন, 20 কমন, 30 কমন, এইভাবে কমন থাকবে দুটোর ক্ষেত্রেই। তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে সাধারণ গুণিতক বের করলাম এইভাবে, যেগুলো দুটোর মধ্যেই আছে। তারপরে আসছি লসাগু, মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এর মধ্যে সবচেয়ে ছোট যেটা লঘিষ্ঠ, সেটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সেই লঘিষ্ঠ সাধারণ গুণিতকটা কি হবে তাহলে না, এই দুটোর ক্ষেত্রে সবচেয়ে ছোট যেটা, যে কয়েকটি সংখ্যার সাধারণ গুণিতকগুলির মধ্যে যেটি সবচেয়ে ছোট বা লঘিষ্ঠ, তাকে বলবো আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো এই ক্ষেত্রে আমরা এভাবে বের করে নিতে পারি যে 5 আর 10 এটা সবচেয়ে সহজ পদ্ধতি। এটাকে উৎপাদক করব আমরা 1 এবং 2। এইবারে গসাগুর ক্ষেত্রে যেটা কমন যাচ্ছে সেইটা হবে গসাগু, আর লসাগুর ক্ষেত্রে কমন যাচ্ছে, দুটোর ক্ষেত্রে কমন যাচ্ছে যেগুলোর, বাকি যেগুলো সব গুণ হবে। গুণ হয় আমরা, মানে 5 গুণিতক 2 এইটা হচ্ছে এর লসাগু, আর 5টা হচ্ছে এর গসাগু। এইভাবে কিন্তু আমরা উৎপাদক বের করে সেখান থেকে আমরা গসাগু লসাগু বের করতে পারি, এটা সহজ নিয়ম। এছাড়াও ভাগ পদ্ধতিতে করতে পারি, কমন উৎপাদক বের করে করতে পারি, কমন গুণিতক বের করে করতে পারি, এগুলো বিভিন্ন রকমভাবে করা যায়। এইবারে আসি মিশ্র রাশির লসাগু। সেটা আগের মতোই, মিশ্র রাশির লসাগু গসাগু যেমনটি হয়েছিল তেমনিভাবেই মিশ্র রাশির লসাগু হবে। ভগ্নাংশের গুণিতক, ভগ্নাংশের গুণিতকের ক্ষেত্রে কি না, যদি একটি ভগ্নাংশ অপর একটি ভগ্নাংশ দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণ সংখ্যা হয়, তাহলে ভগ্নাংশটির দ্বিতীয় ভগ্নাংশটির গুণিতক হবে। এটাকে সহজভাবে বলতে গেলে এটাকে আমরা বলবো এইভাবে, যে যদি আমি ধরে নেই একটা ভগ্নাংশ হচ্ছে 2 এর 5, তো এই 2 এর 5কে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 4 এর 5। তো এই 4 এর 5টা এই 2 এর 5-এর একটা গুণিতক। আবার একে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে সেটা কত হবে, যে 2 এর 5 গুণিতক 3 সমান হচ্ছে 6 এর 5। তো এটা হচ্ছে 6 এর 5টা হচ্ছে 2 এর 5-এর একটা গুণিতক। তো এইভাবে আমরা গুণিতক নির্ণয় করতে পারি, একটা ভগ্নাংশের গুণিতক এইভাবেই নির্ণয় করা যায়। এবারে ভগ্নাংশের লসাগু কিভাবে নির্ণয় করা যায়, এইভাবে কতগুলো ভগ্নাংশের গুণিতক বের করে তাদের মধ্যে যেগুলো কমন, সেই কমনের মধ্যে যেটা সবচেয়ে ছোট কমন রাশি সেটাই হবে লসাগু। তো এদের ক্ষেত্রে একটা সূত্র আমরা এখানে ব্যবহার করব, যে ভগ্নাংশের লসাগু সমান প্রদত্ত যে ভগ্নাংশগুলির লবগুলি থাকবে তার লসাগু, হরগুলির গসাগু। তাহলে ভগ্নাংশের গসাগুর ক্ষেত্রে বলেছি যে লবের গসাগু এবং হরের লসাগু, এবং ভগ্নাংশের লসাগুর ক্ষেত্রে ঠিক উল্টো, যে লবের লসাগু হরের গসাগু। এটা গুলিয়ে যেতে পারে। সাধারণভাবে মনে রাখার পদ্ধতি হচ্ছে কি, যেটা আমাদের বের করতে বলবে লবের সেগুলো হবে, আর হরের তার ঠিক বিপরীতটা হবে। গসাগু বের করতে গেলে লবের গসাগু হবে, হরের লসাগু হবে, আর লসাগু যদি বের করতে দেয় তাহলে লবের লসাগু হবে, হরের গসাগু হবে। আশা করি এরপরে বুঝতে আর অসুবিধা হবে না। অনুভাবে দশমিক ভগ্নাংশের লসাগু যখন বের করব তখন দশমিক ভগ্নাংশকে ভগ্নাংশে কনভার্ট করব, তারপরে তারপর থেকে আমরা সেটার লসাগু বের করব। তো এছাড়া আমরা কিছু অনুপাতের অঙ্কের ক্ষেত্রে গসাগু লসাগু বের করব, কিছু বাস্তব সমস্যার ক্ষেত্রে গসাগু লসাগু বের করব। এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। তো বেসিক জিনিসগুলো আমি আলোচনা করে নিলাম, এরপরে আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। তো অঙ্কে যাওয়ার আগে আমি বলবো যে যারা ভিডিওটি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং যদি ভিডিওটি ভালো লাগে, কাজের মনে হয়, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। প্রথম অঙ্ক, 10 থেকে 20-র মধ্যে মৌলিক সংখ্যাগুলির গসাগু। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা। 10 থেকে 20-র মধ্যে, এটা আলাদা সংখ্যাও দেওয়া থাকতে পারে, তো ব্যাপারটা আমাদের জানতে হবে যে 10 থেকে 20-র মধ্যে মৌলিক সংখ্যার গসাগু কি কি, এবং 10 থেকে 20-র মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি। না, 10 থেকে যদি আমি 20-র মধ্যে সংখ্যাগুলো নেই, এদের মধ্যে মৌলিক সংখ্যা
মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 11, 13, 17 আর 19। এইগুলো হচ্ছে 10 থেকে 20-র মধ্যে মৌলিক সংখ্যা। এদের যদি গসাগু বের করি, এদের গসাগু হবে কত না 1 হবে। তো এইখানে কি একটা ঠকানোর কোয়েশ্চেন, এটাতে কিছুই নয়, মনটাকে ডাইভার্ট করে দেওয়ার একটা কোয়েশ্চেন। এটা কিন্তু ভাববার কিছু নেই। সবসময় মৌলিক সংখ্যার লসাগু সেটা যতগুলোই থাক, 1 থেকে 100 পর্যন্ত থাক, 1 থেকে 1000 পর্যন্ত থাক, আমি যদি ভাবি যে এটা কত, রেঞ্জটা কত আছে সেটার দিকে ফোকাস করি, তাহলে কিন্তু আমরা সব গুলিয়ে ফেলবো। আমরা হয়তো নাও বের করতে পারি সব কিছু সঠিকভাবে, কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে মৌলিক সংখ্যাগুলির গসাগু সবসময় কিন্তু 1 হবে। যে কোনো মৌলিক সংখ্যা, যতগুলি মৌলিক সংখ্যা হোক, তাদের গসাগু কিন্তু সবসময় 1 হবে। তো সেক্ষেত্রে আমাদের এর উত্তরটা কিন্তু এর দাগের অপশানটা কারেক্ট, যে এর গসাগু সমান 1। তো পরের অঙ্কটাতে চলে যাচ্ছে, 2-এর দাগের অঙ্ক। এটা বলেছে 2-এর 3, 4-এর 5, 6-এর 7 ভগ্নাংশগুলির গসাগু কি হবে। তো এখানে 3টে ভগ্নাংশ দেওয়া আছে, বলেছে ভগ্নাংশের গসাগু, যেটা সূত্র আমরা যেটা এখনই আলোচনা করলাম, যে হরগুলি যেগুলো লব থাকবে, লব 2, 4, 6, এর গসাগু হবে, আর যেটা লব এই হর থাকবে যেগুলো, তাদের লসাগু হবে। তার ঠিক বিপরীতটা, মানে এত এর লসাগু। এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে। তো তাহলে এই 2, 4 এবং 6-এর আমরা গসাগু বের করব কি করে, ওই আমরা উৎপাদক বের করব 2, 4, 6। এখানে আমরা 2 দিয়ে এমন কিছু সংখ্যা দিয়ে ভাগ করব যেন 3টে দিয়ে ভাগ যায়, 3টে সংখ্যাই ভাগ যায়। এখানে 2, তাহলে 3টে সংখ্যায় ভাগ যাবে, 2 1 2, 2 2 4, 3 2 6। তাহলে এছাড়া এই 3টেকে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ যাবে না, তাহলে এটাই হবে আমাদের গসাগু। এর গসাগু হচ্ছে 2। আবার লসাগুর ক্ষেত্রে এটা যেহেতু 3টে মৌলিক সংখ্যা, এদের লসাগু, আচ্ছা আগে আমরা মৌলিক সংখ্যার গসাগু আমরা আলোচনা করেছিলাম। মৌলিক সংখ্যার লসাগু হবে যে সংখ্যাগুলো থাকবে তার তো কোনো মৌলিক সংখ্যা মানে তার কোনো উৎপাদক হবে না, তাহলে এর লসাগু ওই সংখ্যাগুলোর গুণফল হবে। তার মানে 3 × 5 × 7, মানে 2-এর এখানে 7 7 5 35, 3-এ 105। তাহলে এটার উত্তর হচ্ছে 2-এর 105, মানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, দেখে নিন কি বলেছে। 3-এর দাগের অঙ্ক, এখানে দশমিক ভগ্নাংশ একটা আছে 1.7, 0.51, 0.153। তো সংখ্যা 3টির গসাগু। তাহলে এখানে দশমিক ভগ্নাংশ থাকলে বলেছি প্রথমে ভগ্নাংশে আমরা কনভার্ট করব। তাহলে দশমিক ভগ্নাংশ থেকে ভগ্নাংশে কনভার্ট করার নিয়ম কি না, এটাকে যদি আমি ভগ্নাংশ করি তাহলে 17 থাকবে, আর নিচে 1-এর পিঠে কটা শূন্য হবে না, যটা সংখ্যার আগে দশমিক আছে তটা শূন্য বসবে। তাহলে যেহেতু একটা সংখ্যার আগে দশমিক আছে, একটা শূন্য বসবে। অনুরূপভাবে 0.51, আশা করি নিজেরা বুঝতে পেরেছো এটা কেমনভাবে হবে, যে এই যে সংখ্যাটা সেইটার সংখ্যাটা পুরোটাই লিখবো, এটা 51 পুরোটাই লিখলাম, এবং বাই নিচে কত হবে না 1 থাকবে, তার পিঠে কটা শূন্য হবে, দশমিকের আগে দশমিকের এইভাবে পরে যতগুলো সংখ্যা আছে তটা শূন্য হবে। তাহলে এখানে 2টো শূন্য। এরপরে 0.153, তাহলে 153 লিখলাম, 1-এর পিঠে কটা শূন্য হবে না, এখানে 3টে সংখ্যা আছে, 3টে শূন্য হবে। তাহলে এই 3টে আমরা পেলাম। এইবারে এটার ক্ষেত্রে আমরা গসাগু নির্ণয় করব। গসাগু নির্ণয় করতে গেলে আমরা এই ক্ষেত্রে দেখব যে তিনটেকে এই নিচেরটাকে একই করে নিতে পারি। একই করতে গেলে এখানে একে 100 দিয়ে গুণ করতে হবে, সেটা করতে পারি। 100 দিয়ে একে 100 দিয়ে গুণ করতে পারি, যে এটা উপরে নিচে 100 দিয়ে গুণ করলাম, আবার এটাকে উপর নিচে 10 দিয়ে গুণ করলাম, তাহলে একটা শূন্য বাড়বে, আর এটা যেমন আছে তেমন থাকলো।
এগুলো গুণ করলাম কেন? নিচটাকে একই করার জন্য। নিচটা একই হলে সুবিধা কি না, হচ্ছে নিচের ক্ষেত্রে তাহলে আমরা এটা যেহেতু গসাগু চেয়েছে, ওপরের সংখ্যাগুলোর গসাগু বের করবো আর নিচের সংখ্যাগুলোর লসাগু, এটা তিনটাই যেহেতু কমন চলে আছে, লসাগুটা ওটাই হবে, আলাদা কোনো চেঞ্জ হবে না। তাহলে এটার ক্ষেত্রে আমাদের এই তিনটের লসাগু বের করতে হবে। তাহলে 1700, 510 এবং 153 লসাগু বের করব, এই গসাগু বের করব। এর গসাগুটা কত হবে সেটা আমরা বের করব। তারপরে সেখান থেকে আমরা এটাকে নিচের যেটা থাকবে সেটার আমরা লসাগু বের করব। তাহলে 1700, 510, 153 এর লসাগু, গসাগু বাই 1000, 1000, 1000 এর গসাগু। আচ্ছা, একটা কথা বলি যে লসাগু, ওপরটার গসাগু, এর লসাগু, আমার উল্টে যাচ্ছে শুধু। তো এই ক্ষেত্রে একটা কথা বলি যে একই সংখ্যার গসাগু বা লসাগু যাই বের করি না কেন, ওই সংখ্যাটাই হবে, ওটার ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই। এই ছোট ছোট জিনিসগুলো যদি মনে রাখা যায় তাহলে কিন্তু সহজেই করা যাবে। এটা কমন সেন্স থেকে সহজেই মনে রাখতে পারবে আশা করি। তো এটা গেল 1000। এবারে ওপরের যেটা আছে, এখানে ভয় পাওয়ার কিছু নেই, এত বড় বড় সংখ্যা আছে, ভয় পাওয়ার কিছু নেই। এই ক্ষেত্রে আমরা যেটা করব কি না, এই 00 যাই থাক না কেন, 0 বাদ দিয়ে যেটা থাকবে সেটা নিয়েই আমরা এর গসাগুটা বের করব। তো এটার ক্ষেত্রে আমরা দেখছি এটা 17 দিয়ে ভাগ যাবে, এটা 17 দিয়ে ভাগ যাবে, 17 দিনে 51, এটাও 17 দিয়ে ভাগ যাবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা গসাগু হিসেবে ধরতে পারি এটা একটা 17 হচ্ছে এর গসাগু। কারণ নিয়ম হচ্ছে, আমরা এখানে যদি বুঝতে অসুবিধা হয়, এটা সমান হচ্ছে 17 গুণিতক 100। আমাদের তো উৎপাদকগুলির মধ্যে কমন কোনটা বের করতে হবে, 100কে আমরা ভেঙে দিতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা এখানে করব না। এটাকে যদি ক্যালকুলেশন কম সময় করতে হয় তাহলে কিন্তু আমাদের এইভাবে বারবার প্র্যাকটিস করে এই ধরনের ক্যালকুলেশনগুলো শিখতে হবে। তো 153, একে যদি 17 দিয়ে ভাগ করি তাহলে 17 গুণিতক 9, তাহলে তিনটের ক্ষেত্রেই কিন্তু 17 আছে। তাহলে আমরা 17কে গসাগু হিসেবে ধরতে পারি, তাহলে ধরতে পারি না, 17ই হচ্ছে গসাগু। তো সেখানে এই যে যতগুলো শূন্য থাক সেটাতে কোনো কিছু যায় আসে না। তাহলে ওপরে 17 হবে গসাগু আর নিচেরটা হবে লসাগু। তাহলে 17/1000। তার মানে এটাকে যদি আমি ভগ্নাংশে করি, আবার আমার ভগ্নাংশ দিয়ে শুরু করেছিলাম, আবার ভগ্নাংশে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব? এই নিয়ম হচ্ছে কি না, এখানে কটা একের পিঠে কটা শূন্য আছে, 3টে শূন্য আছে, তাহলে শেষ দিক থেকে 3টে সংখ্যার পরে শূন্য বসবে। তাহলে এখানে তো আছে 2টো সংখ্যা, তাহলে একটা শূন্য নেব, তার 3টে সংখ্যার আগেই দশমিক বসবে এখানে। তাহলে এটা এর আগে শূন্য দিতে পারি, নাও দিতে পারি, সেটা কোনো ব্যাপার না, একই বোঝাবে। তাহলে এখানে 0.017, তাহলে সির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট 4-এর দাগের অঙ্ক। এটাতে বলেছে 2-এর 3, 3-এর 5, 4-এর 7 এবং 9-এর 13 এদের লসাগু কত। 4টা ভগ্নাংশের ক্ষেত্রে আমরা বলেছি যে লবগুলোর এখানে লসাগু চেয়েছে, তাহলে 2, 3, 4, 9 এর লসাগু করতে হবে। আর নিচে যেগুলো থাকবে 3, 5, 7, 13 এর গসাগু বের করতে হবে। তাহলে ওপরটা যদি লসাগু বের করি তাহলে কেমনভাবে হবে, লসাগু উৎপাদকের সাহায্যে কেমনভাবে বের করে একবার দেখে নিই। আচ্ছা, এই 4টা লসাগুর ক্ষেত্রে যতগুলো সংখ্যা আছে ততগুলো একটা সংখ্যা দ্বারা ভাগ যাবে এমনটা না, ম্যাক্সিমাম সংখ্যা যেটা দ্বারা ভাগ যাবে সেইটা দিয়ে আমরা প্রথমে
এখানে ভাগ করব। তো ম্যাক্সিমাম সংখ্যা এখানে প্রত্যেকটা দেখছি দুটো দুটো করে ভাগ যাচ্ছে, তো সেই জন্য 2 দিয়ে ভাগ করলে এই দুটো ভাগ যাচ্ছে, আর 3 দিয়ে ভাগ করলে এই 3 ভাগ যাচ্ছে। আমি 3 দিয়ে করছি, তো বাকি যেটা ভাগ যাচ্ছে না সেটাই নেমে যাবে, আর যেগুলো ভাগ যাচ্ছে সেগুলোতে আমরা ভাগফল যেটা হবে সেটা লিখব। এইটা হলো। এরপরে একে আবার 2 দিয়ে, এটা 1 হবে, এটা 1 হবে, এটা 2 হবে, এটা 3 হবে। এইভাবে কিন্তু আমরা করব। এটা আশা করি সবাই জানো, না জানলে তোমরা কমেন্টে জানাতে পারো। সেক্ষেত্রে আমরা গসাগু লসাগু কীভাবে করতে হয় বিভিন্ন পদ্ধতিতে সেটা নিয়েও আমরা ভিডিও করতে পারি। তো এইখানে তাহলে আমাদের লসাগু এখান থেকে আমরা এই তো উৎপাদক বেরোলো, এখান থেকে আমরা লসাগু কিভাবে বের করব না, যেগুলোর ক্ষেত্রে আমাদের এই যেগুলো থাকবে উৎপাদক সেগুলোর আমরা গুণফল এর লসাগু হিসেবে নেব। তাহলে 3 গুণিতক 2 গুণিতক 1 1-এর কোনো কাজ নেই গুণের ক্ষেত্রে, তো 2 গুণিতক 3। তো তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই, এটা দাঁড়াচ্ছে কত, 36। তাহলে উপরটা হবে 36, আর এখানে 3 5 7 13 এর গসাগু, এগুলো প্রত্যেকটা একটু লক্ষ্য করলে বোঝা যাবে সবই মৌলিক সংখ্যা, এর কোনো উৎপাদক থাকবে না, সেক্ষেত্রে এর গসাগু 1 হবে। তাহলে আমরা দুটো জিনিস জানতে পারলাম, যে মৌলিক সংখ্যার ক্ষেত্রে গসাগু সবসময় 1 হয়, যতগুলো মৌলিক সংখ্যা নেই না কেন তাদের গসাগু সবসময় 1 হবে, আর তাদের লসাগু সবসময় সেই সংখ্যাগুলোর গুণফল হবে। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো তাহলে এটার আমরা আলটিমেট লসাগু পাচ্ছি, সেটা হচ্ছে 36। তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। চলে যাই নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক কি বলেছে একবার দেখে নেই। এখানে বলেছে দুটি সংখ্যার লসাগু এত, সংখ্যা দুটির গসাগু 33, একটি সংখ্যা 297 হলে অপর সংখ্যাটি কত। তো আমরা একটা সূত্র জানি, গসাগু গুণিতক লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে এখানে আমরা একটি সংখ্যা এটা দেওয়া আছে, আর একটা সংখ্যাকে আমরা এক্স বা ওই জাতীয় কিছু ধরে নেব। তো তাহলে আমাদের 33 গুণিতক 2376 সমান 297 গুণিতক এক্স। তাহলে এখান থেকে আমরা কি পাবো না, 33x সমান 33 গুণিতক 2376 বাই 297। এটা এই ক্ষেত্রে যদি আমি এটা কাটাকুটি করি, এটা 8-এ কেটে যাবে, তাহলে 8 গুণিতক 33, এটা হচ্ছে 264। 264 হচ্ছে বি দাগের অপশানটা কারেক্ট অপশান। এটাই হবে এর উত্তর। নেক্সট অঙ্ক 6 দাগের অঙ্ক। এটি বলেছে যে দুটি সংখ্যার অনুপাত 15:11। যদি দুটি সংখ্যার গসাগু 13 হয় তাহলে সংখ্যা দুটি কি কি হবে। তো এখানে অনুপাত দেওয়া আছে 15:11। আচ্ছা, অনুপাত দেওয়া থাকলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সংখ্যা দুটোকে একটা ভেরিয়েবল গুণ করে দুটো সংখ্যা ধরে নিতে পারি। তাহলে অনুপাত দেওয়া থাকলে দুটি সংখ্যাকে আমরা ধরে নিতে পারি। দুটি সংখ্যা হলো একটা 15, একই ভেরিয়েবল কিন্তু গুণ করতে হবে, 15x আর একটা 11x। এটা আমরা লিখতে পারি যে সংখ্যা দুটির অনুপাত যদি এটা হয়, সংখ্যা দুটি হবে এটা। তাহলে সংখ্যা দুটি যদি এটা হয়, তাহলে আমরা এই দুটোর মধ্যে কমন কি আছে, 15 আর 11 দুটো মৌলিক সংখ্যা, এদের মধ্যে কোনো কমন নেই, কিন্তু দুটোর মধ্যে x কমন আছে। তাহলে এর গসাগু কত হবে, গসাগু হবে x। কিন্তু যেটা দেওয়া আছে গসাগু দেওয়া আছে 13, তাহলে x সমান 13। তাহলে x যদি 13 হয়, সংখ্যা দুটি হবে কত না, সংখ্যা দুটি হলো একটা 15 গুণিতক 13 আর একটা 11 গুণিতক 13। তো তাহলে এই দুটো হচ্ছে আমাদের সংখ্যা। 15 গুণিতক 13 এখানে
সেক্ষেত্রে আমরা যদি গুণ করি 15 3 45 আর এটা 15 15 3 45 15 তাহলে 195 আর 13 ক্ষেত্রে 13 গুণিতক 11 গুণিতক 13 13 13 143 তাহলে এই দুটো সংখ্যা হচ্ছে আমাদের নির্ণয় সংখ্যা। এখানে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। এই ক্ষেত্রে দুটো বের করার দরকার ছিল না, একটা কারেক্ট হয়ে গেলে ওটাতে আমরা এটাকে অ্যান্সার হিসেবে ধরে নিতে পারতাম। নেক্সট অঙ্কে চলে যাই 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্কে কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4, তাদের লসাগু দেওয়া আছে 180, সংখ্যা দুটি কত হবে? তো অনুপাত দেওয়া আছে এখানে, সংখ্যা দুটির অনুপাত সমান 3:4, তাহলে সংখ্যা দুটি কত হবে? সংখ্যা দুটি হচ্ছে একটা 3x আর একটা 4x। তো এদের মধ্যে লসাগু কত হবে? আচ্ছা, আগে বলেছি গসাগু দুটো যদি মৌলিক হয়, গসাগু হচ্ছে এদের কমন যেটা x হতো, আর এটার ক্ষেত্রে লসাগুর ক্ষেত্রে এটা কত হবে না, মৌলিক সংখ্যার জন্য যেহেতু 3 4 এদের কোনো উৎপাদক নেই, তাহলে এদের গুণফল হবে এর লসাগু, সঙ্গে সঙ্গে দুটোর যেটা কমন আছে সেটাও একে গুণ করব, সব মিলে আমাদের লসাগু হয়। যেরকম আগে আমি করেছি কি, যে উৎপাদক বের করেছি, এদের মধ্যে কমন যাবে কোনটা, ম্যাক্সিমাম কমন যাবে সেটা দিয়ে ভাগ করতে হবে লসাগুর ক্ষেত্রে, আর গসাগুর ক্ষেত্রে সবগুলোতেই কমন যাবে সেটা দিয়ে ভাগ করতে হবে। তো এখানে x দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে এটা এবারে এই সবগুলোর গুণফল হচ্ছে এদের লসাগু, আর যেটা দ্বারা সবগুলো কমন যাচ্ছে সেটা হচ্ছে গসাগু। তাহলে এটা লসাগু হচ্ছে 4 3 12x, তাহলে 12x সমান এখানে লসাগু দেওয়া আছে 180, তাহলে 12x সমান 180, x সমান হচ্ছে কত 180/12, তাহলে 12 1 12, 12 5 60, 15, x এর মান হচ্ছে 15। তাহলে সংখ্যাগুলি কত হবে? সংখ্যা দুটি হলো একটা 15 গুণিতক 3 মানে 45, আর একটা হচ্ছে 15 গুণিতক 4 60, 45 আর 60 হচ্ছে এর উত্তর। তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান, এর উত্তর হবে 45 ও 60। নেক্সট অঙ্কে চলে যাই। 8 দাগের অঙ্ক, দুটি সংখ্যার সমষ্টি আছে 256, তাদের গসাগু আছে 32, সংখ্যা দুটি নির্ণয় করো। দুটি সংখ্যার সমষ্টি, আচ্ছা গসাগু এখানে 32 যেহেতু আছে, আমি বলেছি কি যেটা দুটোর মধ্যে যদি কমন যেটা হবে সেটা হচ্ছে গসাগু। তো তাহলে সংখ্যা দুটি কি কি হচ্ছে, তাহলে দুটি সংখ্যার মধ্যেই 32 গুণ আছে, তাহলে 32x একটা ধরলাম আর একটা 32y ধরলাম, দুটো সংখ্যা এখানে হয়ে গেল। এইবারে তাদের সমষ্টি, অতএব 32x × 32y সমান হচ্ছে 256। তাহলে 32 যদি কমন নেই, x + y সমান হবে কত 256, তাহলে x + y সমান 256/32, তাহলে 256কে 32 দিয়ে যদি ভাগ করি এটা 8 দিয়ে যাবে, তাহলে x + y সমান 8। তাহলে 8 যদি দুটো সংখ্যার সমষ্টি হয়, একটা হবে 1 7 আর একটা হবে 5 3 বা 3 5। তো তাহলে 1 7 যদি হয় সংখ্যা দুটি, তাহলে কি হচ্ছে, একটা এটা x 1 7 বা 7 1, প্রথমে 1 7 বা 7 1 দিয়ে ধরি, একটা হবে 32, এখানে 32 কোনোটাই নেই, তাহলে সেক্ষেত্রে ভাবার দরকার নেই। 7 আর 1 এটার ক্ষেত্রে 32 কোনোটাই নেই, তাহলে ওটাতে হবে না। 5 আর 3 দিয়ে যদি করি, আচ্ছা 3 দিয়ে যদি 32কে গুণ করি, 3 5 3 বা 3 5 যে কোনো একটা হতে পারে, তাহলে 3কে দিয়ে যদি 32কে গুণ করি তাহলে হবে কত 96। তো 96 কোথাও আছে, এই প্রথমটাতে আছে, আর দ্বিতীয়টাতে এটা 3 দিয়ে গুণ করলাম, 32কে 3 দিয়ে গুণ করলাম, 32কে 5 দিয়ে গুণ করলে কত হয় দেখি, 5 2 10, 5 3 15, 1 16, 160, এটাই হবে উত্তর। এর দাগের অপশানটা কারেক্ট অপশান।
তাহলে এখানে দু জোড়া জিনিস দু জোড়া নয়, হ্যাঁ দু জোড়া জিনিস পাচ্ছি। একটা হচ্ছে কত 1 7 7 1, আর একটা 5 3 3 5। তো এই যেহেতু এটা এক্স আর ওয়াইয়ের মান, তো সেক্ষেত্রে এক্স এর মান আর ওয়াইয়ের মান এখানে বসিয়ে মিলিয়ে দেখতে হবে এটা হবে কিনা বা কোনটা হবে। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক যেটা বলেছে 9 দাগের অঙ্ক, বলেছে এ বি যদি গসাগু যদি সি হয় তাহলে লসাগু কত হবে। আচ্ছা, এ বি দুটি সংখ্যা, এটা আমাদের দেখতে হবে। দুটি সংখ্যা, তার গসাগু হচ্ছে সি, লসাগু কত। ওই একই সূত্র, গসাগু গুণিতক লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তো সেক্ষেত্রে সংখ্যা দুটির গুণফল হচ্ছে এ ইন্টু বি, আর গসাগু গুণিতক লসাগুটাকে আমরা এক্স যদি ধরে নিই তাহলে এক্স সমান হবে কত, এ বি বাই সি। এটাই হবে উত্তর, যে লসাগু সমান হচ্ছে, আমরা লসাগু এক্স ধরেছিলাম, লসাগু সমান হচ্ছে এ বি বাই সি। বি এর দাগের অপশানটা কারেক্ট অপশান। তো এই ধরনের অঙ্ক আসতে পারে। অঙ্কগুলো কিন্তু সবই বাছাই করা অঙ্ক, প্রত্যেকটাই পরীক্ষার জন্য সম্ভাব্য গুরুত্বপূর্ণ অঙ্ক, তাই প্রত্যেকটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আজকে এই পর্যন্তই। এটা গেল লসাগু গসাগুর প্রথম পর্ব। এর আরেকটি পর্ব আসবে যেখানে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে এবং এইটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, প্র্যাকটিস করবে, তাতে করে কিন্তু পরীক্ষাতে কোনোভাবে অসুবিধা হবে না। এই প্রসঙ্গে বলে রাখি, যারা যারা এই পরীক্ষাগুলো ছাড়াও অন্যান্য পরীক্ষা সব দিচ্ছ, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট। যে থিওরিগুলো আলোচনা করা হয়েছে সেগুলো ইম্পর্টেন্ট। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।